প্রথমে আমি 192 ঢাকা 19 সাবা আশুলিয়া ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তৃতীয়বারের মতো এই সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একজন মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য সংসদ সদস্য, যার নেতৃত্বে 2001 থেকে 6 সাল পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা যিনি বাস্তবায়ন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, একটা নিয়ম আছে যে যখন শূন্য পদ হয়, কে রিটায়ারমেন্টে যায়, তখন ওই এলাকায় যারা বাসিন্দা, যাদের ঠিকানা আছে, যারা চাকরি করার সময় ওই এলাকার ঠিকানা দিয়েছে, ওই এলাকা ভোটার, তাদেরকে সেখানে পদায়ন করার জন্য, বদলি করার জন্য একটা করা হয়, এবং বাইরের থেকে 10% বেশি শিক্ষক সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে এই মুহূর্তে প্রায় 40 ভাগ শিক্ষক যখনই খালি হচ্ছে, বাইরের থেকে শিক্ষক এখানে পদায়ন হচ্ছেন, চাকরি করছেন। এটা দীর্ঘদিন ধরে একটি সমস্যা। এর আগে হাইকোর্টে রিট করে এটা বন্ধ করা হয়েছিল। এটি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, আমরা নির্বাচিত হয়েছি, আমরা চাই না যেন এটা হাইকোর্টে না যেতে হয়। নিয়ম আছে মাননীয় মন্ত্রী মহোদয়, সাভারের শিক্ষকদের দুঃখ দুর্গব করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিনা, যাতে সাভারের বাসিন্দা, যাতে এখানে পদ খালি হলে যারা এখানে চাকরি করেন অন্য জায়গায়, তারা যখন এনে বদলি হয়ে আসতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলতেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন। প্রথমত, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদেরকে এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজ করেছেন এবং কম্পিউটারাইজ ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকারই একটি অংশ, সেই কারণে সারা বাংলাদেশ থেকে সুযোগ পেলেই তারা চায় যে ঢাকা শহর বা জেলা শহরগুলিতে যাওয়ার জন্য। এই কম্পিউটারে অ্যাপসে যে পদ্ধতিগুলি রয়েছে, সেখানে কিছু সংরক্ষণ পদ্ধতি আমাদের যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কিভাবে অ্যালোকেশনের মধ্যে আংশিক বাইরে এবং অধিকাংশ ওই এলাকার হতে পারে, সেগুলোকে আমাদের কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 4 মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 4 এর উত্তরে, বর্তমানে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, 4টি স্কুল ও 1টি কলেজ। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখযোগ্য যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে 25-26 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে এমপিও প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন আহ্বান করা হয়েছিল এবং নির্ধারিত তথ্যের মাধ্যমে 14/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে 3615টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন দাখিল করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে ইতিমধ্যে প্রাপ্ত আবেদনের পাশাপাশি নতুন করে এমপিওভুক্তের আবেদন গ্রহণ করা হবে। আগামী অর্থ বছর 26-27 থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন পুরাতন সহ প্রাপ্ত সকল আবেদন পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এমপিও করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নির্বাচনে আসনভুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হতে আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির যোগ্যতা পূরণ করলে এই বিষয়ে আপনিও নিশ্চয়ই সুখবর পাবেন বলে আশা করছি।
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার নাম আবুল কালাম আজাদ সিদ্দিকী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সরি। যে আমি সম্পূরক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে প্রশ্ন রাখতে চাই এবং আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর, একটি কলেজ এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বাকি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত কবে নাগাদ হতে পারে এই বিষয়টি আপনি দয়া করে বলবেন, এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাতে আপনার তরফ থেকে নির্দেশনা আসে এটা আমি জানতে চাই। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে আমাকে পাঠিয়েছে। সেই মির্জাপুরের জনগণের জন্য, মির্জাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন সেটি আপনি আবারও যখন আমরা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে ঘোষণা দিব কামিং ফিজিক্যাল ইয়ারে, আমরা তখন এটা সুবিবেচনায় নেব সেই আশা করছি। পাশাপাশি আপনি উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষিত শিক্ষার বিষয়ে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং বিশ্বে মানব সম্পদ তৈরির জন্য ওনার যে প্রয়াস রয়েছেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে দৃষ্টি রেখে ওনার উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, প্রশ্ন করতে পারেন। এর জন্য আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া, ওই অঞ্চলে প্রচুর নদী ভাঙনের কারণে প্রতি বছরই অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলা নিয়মিত বরাদ্দ না পাওয়ার কারণে এবং ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছে তাদের একটা তালিকা করে তারা ঠিকমতো পরবর্তীতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছে কিনা, শুধু হাতিয়া নয় এরকম নদী ভাঙন প্রবণ যত এলাকা রয়েছে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কিনা নাকি ঝরে পড়ে যাচ্ছে এই তালিকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, এবং পাশাপাশি হরিণের দেশ নিজনদ্বীপ ইউনিয়ন প্রায় 25,000 জনগণের বসবাস, সেখানে একটিও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সেখানে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রবল সংকট। এই ব্যাপারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন কোনো উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে 2001 থেকে 2006 সালে নকল প্রতিরোধ আন্দোলনের সময় আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নদী ভেঙে যায় তাৎক্ষণিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আমরা তৈরি করি। তবে উনি যেটা বলেছেন সেখানে শিক্ষায় ঝরে পড়া, আমরা ঝরে পড়ার ব্যাপারও আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা সেগুলোকে দেখি, পর্যালোচনা করি। উনি যদি লিখিত কোনো নোটিশ দেন তাহলে আমি ওই এলাকার ঝরে পড়ার সংখ্যা, মাধ্যমিক স্কুলের সংখ্যা এবং প্রয়োজন সাপেক্ষে নতুন বিদ্যালয় স্থাপনেরও এই মহান সংসদ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব সেই ব্যাপারে আমরা বলতে পারি। আমি এটাও বলতে পারি যে বিভিন্ন প্রশ্নে এসছে বিরোধী দলের বিষয়ে, আমি এটাও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে
শিক্ষাকে দলীয়করণ না করে শিক্ষা সকলেরই ব্যবহারযোগ্য সামগ্রী, এই শিক্ষাকে উন্নত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা ওনার হাতিয়াকে